অবশেষে ভয়টাই কাজ করলো। বাংলাদেশ সেনাবাহিনী আর বিজিবি আজ বুঝতে পেরেছে যে তারা আসলে কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিল। যে ভারতীয় জওয়ানকে ওপারকার গ্যাংস্টাররা অপহরণ করে নিয়ে গেছিল, তাকে কোনো শর্ত ছাড়াই কেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে সসম্মানে ফেরত দিতে হলো। ভাবুন তো একবার, যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে কথা বলতে এক মুহূর্ত ভাবছে না, তারা কেন স্রেফ ইন্ডিয়ান আর্মির একটা হুমকিতেই জওয়ানকে বর্ডার পার করে দিয়ে গেল। আজ আপনাদের দেখাবো একে বলে পাওয়ার অফ ইন্ডিয়া। সীমান্তের ওপারের সেই পাচারকারী গ্যাংস্টাররা আর তাদের পেছনের মাস্টাররা হয়তো ভেবেছিল শীতের কুয়াশায় আমাদের জওয়ানকে তুলে নিয়ে গিয়ে ভারতকে চাপে ফেলবে, কিন্তু তারা একটা বড় হিসাব ভুল করছিল। দিল্লিতে এখন আর আগের মতো দুর্বল কোনো সরকার বসে নেই। আজ আমি এমন এক আলটিমেটামের কথা বলবো যা শোনার পর ঢাকার রাতের ঘুম উড়ে গিয়েছিল। ভিডিওর একদম শেষে গিয়ে আপনারা বুঝতে পারবেন এই জওয়ানকে ফেরত পাওয়াটা কোনো সাধারণ কূটনৈতিক জয় নয়। এটা ছিল সরাসরি ভারতীয় সামরিক শক্তির চরম একটা আস্ফালন। নমস্কার, আমি লক্ষণ, আপনারা দেখছেন ন্যাশন ফার্স্ট বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঘটনার গভীরতা বুঝতে হলে আপনাকে সেই 21শে ডিসেম্বরের সেই কুয়াশাচ্ছন্ন সকালের মেখলিগঞ্জ সীমান্তে ফিরে যেতে হবে। আমাদের বিএসএফ জওয়ান বেদ প্রকাশ 174 নম্বর ব্যাটালিয়নে ডিউটি করছিলেন। সীমান্তে যখন 0 পয়েন্টে ডিউটি হয় তখন প্রতিটা সেকেন্ড কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণই থাকে। ঘন কুয়াশা সুযোগ নিয়ে ওপার থেকে আসা একদল সশস্ত্র গরু পাচারকারী যখন ভারতীয় সীমানার ভেতর ঢুকে পড়ে, তখন বেদ প্রকাশ তাদের ধাওয়া করেন। ধাওয়া করতে করতে তিনি যখন নিজের ইউনিট থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন, ঠিক তখনই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে একদল অপরাধী। তারা সংখ্যায় অনেক ছিল এবং তারা তাকে জোর করে টেনে হিচড়ে বর্ডার পার করে বাংলাদেশে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, একজন ভারতীয় জওয়ান যখন ইউনিফর্ম পরা অবস্থায় বর্ডারে থাকে, তখন ওপারকার বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কি করছিল? তারা কি জানতো না যে তাদের সীমানার ভেতর একজন ভারতীয় জওয়ানকে জোর করে তুলে আনা হয়েছে? অবশ্যই জানতো। কিন্তু এটি কোনো সাধারণ ছিচকে চুরির ঘটনা ছিল না। এটি ছিল ভারতের সার্বভৌমত্বের ওপর একটা সরাসরি আঘাত এবং ভারতের ধৈর্যের পরীক্ষা। তারা দেখতে চেয়েছিল ভারত এই অপমানের কতটা রিয়েক্ট করে। যখন বিএসএফ সদর দপ্তর থেকে এই খবর সরাসরি দিল্লির ওয়ার রুমে গেল, তখন কিন্তু কোনো সাধারণ টেবিল টক বা ইমেল চলাচলি হয়নি। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে ডমিনেটিং মোডে চলে আসে। আমাদের সেনা কমান্ডের পক্ষ থেকে বিজেপিকে অত্যন্ত কড়া এবং সরাসরি ভাষায় আলটিমেটাম দেওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে যদি জওয়ান বেদ প্রকাশকে দ্রুত এবং অক্ষত অবস্থায় ফেরত না দেওয়া হয়, তবে ভারতীয় সেনাবাহিনী তার নিজের স্টাইলে বর্ডার ম্যানেজমেন্ট শুরু করবে। আর আপনারা খুব ভালো করেই জানেন, ইন্ডিয়ান আর্মি যখন একবার নিজের স্টাইলে কাজ শুরু করে তখন তারা শুধু নিজের জওয়ান উদ্ধার করে ফেরে না, তারা বর্ডারের ওপারের সেই সেফ জোনগুলোকেও ধুলোয় মিশিয়ে দেয়। এই হুমকিটা কাজ করেছে ম্যাজিকের মতো। লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার থেকে শুরু করে হাই কমান্ড পর্যন্ত যে কঠোর বার্তা পাঠিয়েছিল, তা হজম করার ক্ষমতা ঢাকার বর্তমান প্রশাসনের ছিল না। তারা খুব ভালো করে জানে ভারতের জওয়ানকে আটকে রাখা মানে হলো ভারতের সাথে সরাসরি সামরিক সংঘাতকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। আর বর্তমান বাংলাদেশের অর্থনীতি আর রাজনৈতিক যে অস্থিরতা যেভাবে চরমে পৌঁছেছে, সেখানে ভারতের সাথে ছোটখাটো কোনো সংঘর্ষও তাদের জন্য আত্মঘাতী হবে। বন্ধুরা, বিভিন্ন আন্তর্জাতিক ডিফেন্স রিপোর্ট আজ স্পষ্ট বলছে ভারত তার পূর্ব সীমান্তে এখন জিরো টলারেন্স পলিসি নিয়ে কাজ করছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন সেটা তো স্রেফ একটা ক্ষুদ্র অংশ মাত্র। আসল খবর হলো ভারত এখন বাংলাদেশের পুরো সীমানায় এমন সব অ্যাডভান্স সার্ভেলেন্স
থার্মাল ইমেজারি আর লেজার সেন্সর বসিয়েছে যে ওপারে ঘাস নড়লেও দিল্লির কন্ট্রোল রুমে তার সিগন্যাল পৌঁছে যায়। পাকিস্তান যেভাবে কাশ্মীরকে অশান্ত রাখতে চায়, ঠিক একইভাবে আইএসআই এখন বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে সেকেন্ড ফ্রন্ট হিসাবে ব্যবহার করতে চাইছে। মেখলিগঞ্জের এই অপহরণের পেছনে হয়তো সেই একই চক্রের ইশারা ছিল, যাতে বিএসএফ জওয়ানদের মনোবল ভেঙে দেওয়া যায়। কিন্তু তারা ভুলে গেছে যে ভারতীয় সেনাবাহিনী এখন আর শুধু আত্মরক্ষার কথা ভাবে না, তারা এখন প্রিএমপ্টিভ স্ট্রাইক বা আগাম আঘাতে বিশ্বাস করে। ওপারকে একটা পরিষ্কার সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, যদি পাচারকারীদের ঢাল হিসাবে ব্যবহার করে আমাদের জওয়ানদের গায়ে হাত দেওয়া হয়, তবে সেই ঢাল ভারত মাঝখান থেকে চিরে ফেলবে। এবং যারা এর পেছনে মাস্টার মাইন্ড আছে তাদের খুঁজে বের করে চরম সাজা দেবে। ভারত কেন এত দ্রুত জওয়ানকে ফেরত পেল? দেখুন, কারণ ঢাকার প্রশাসন জানে ভারতকে চটানো মানে হলো নিজেদের সাপ্লাই লাইন বন্ধ করে দেওয়া। একদিকে সামরিক চাপ আর অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতার ভয়, এই দুইয়ের চাপে পড়ে তারা কোনো বাড়তি দরদারের সুযোগ পায়নি। জওয়ানকে নিঃশর্তভাবে নথিপত্র সই করে ফেরত দিতে তারা বাধ্য হয়েছে। ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম না কেন তারা নিঃশর্ত আত্মসমর্পণ করলো? উত্তরটা পানির মতো পরিষ্কার, একে বলে ডমিনেশন। ভারত যখন হুঙ্কার দেয় তখন প্রতিবেশীরা বুঝতে পারে তাদের লিমিট কতটুকু। জওয়ান বেদপ্রকাশ আজ ভারতের মাটিতে সুরক্ষিত, কিন্তু এই ঘটনাটা আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিয়ে গেল যে সীমান্তে আমাদের চোখ এখন আর এক মুহূর্তের জন্য বন্ধ রাখার সুযোগ নেই। আজ একজন জওয়ানকে সাহস দেখিয়েছে, কাল যদি আমরা চুপ করে থাকি তবে তারা আরো বড় দুঃসাহস দেখাবে। আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে ভারতের এই যে বর্তমান টানাপোড়েন এবং সীমান্তে বারবার এই উস্কানি, তাতে কি আমাদের বর্ডার সিকিউরিটি আরো কঠোর করা উচিত? আমাদের জওয়ান কি বা আমাদের জওয়ানদের কি এখন শুট অন সাইট বা যেটাকে বলা হয় দেখা মাত্র গুলির অর্ডার দিয়ে দেওয়া উচিত নয়, যাতে কোনো পাচারকারী ভারতের সীমানার 100 মিটারের মধ্যেও আসার সাহস না পায়? আপনার মতামত জানার জন্য আমি অপেক্ষা রইলাম এবং সেটি কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্ট নিজে পড়ব এবং দেখব দেশপ্রেমিক ভারতীয়রা কি ভাবছে। আর যারা মনে করেন ভারতের সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি এবং কোনো অপমানের জবাব তারা দিতে জানে, তারা এখনই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে জয় হিন্দ লিখুন। আপনার একটা শেয়ার আমাদের জওয়ানের সাহসের প্রতীক। আমি লক্ষণ, দেখা হবে পরে ভিডিওতে, যেখানে আমি ফাঁস করব ভারতের নতুন সামরিক পরিকল্পনার কিছু চাঞ্চল্যকর তথ্য, যা ওপারকার শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে। নজর রাখুন নেশন ফার্স্ট বাংলায়। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।